তাহলে আজকের টপিক পয়জনিং, তাই না? প্রিন্সিপাল অফ পয়জনিং। তোমরা মনে হয় পয়জনিং এর পরের ক্লাসগুলো করে ফেলছো, তাই না? তাহলে শুরুর ক্লাসটা আজকে পয়জন কি? পয়জন ইজ এ সাবস্ট্যান্স, এনি সাবস্ট্যান্স, সেটা সলিড, লিকুইড or gaseous, which if introduced in the living body or brought into contact with any part thereof will produce ill health or death by its constitutional or local effect or both. তাহলে এই ডেফিনেশনটা একটু মনে রাখতে হবে। ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে যে পয়জন বিভিন্ন ফর্মে থাকতে পারে, সলিড, লিকুইড অর গ্যাসিয়াস, এনি ফর্ম থাকতে পারে, এবং যেখানে লিভিং বডিতে আসার পরে সেটা খেয়ে ফেলতে পারে অথবা কন্ট্যাক্টে আসলেও যে যে ইল হেল্প করবে অথবা ডেথ করে ফেলতে পারে, সেটা হচ্ছে সেই সাবস্ট্যান্স হচ্ছে পয়জন। Poisoning occurs when any substance interferes with normal body function after it is swallowed, inhaled or absorbed. তাহলে পয়জনিং হচ্ছে ওই সাবস্টেন্স গুলা যেগুলা যে কোনো ফর্মে যদি শরীরের মধ্যে ঢুকে তাহলে যে ইফেক্ট সেটা হচ্ছে পয়জনিং। And the branch of medicine that deals with the detection and treatment of poison is known as toxicology. তাহলে তোমরা ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি পড়ে আসছো, তো সেটা যারা যে মেডিসিন এটা ডিল করবে সেটা টক্সিকোলজি। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে কোথা থেকে স্যার আমাদের কয়েকজন হচ্ছে ওয়েট করছে, আপনি অ্যাডমিট দেননি মনে হয় এখনো। হ্যাঁ স্যার ওটাও যদি অটো অ্যাডমিট দিয়ে রাখেন তাহলে সবাই মনে হয় ঢুকতে পারবে। অ্যাডমিট অল দিয়ে দেব? জি স্যার। অ্যাডমিট অল। জি স্যার। হ্যাঁ, এখন কি ঢুকতে পারছে? জি স্যার ঢুকতে পেরেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে টোটাল কয়জন ঢুকলো? 47। এখন স্যার আপনি সহ 41 পার্টিসিপেন্ট। হ্যাঁ, গুড। তাহলে হিস্ট্রিটা কি? হিস্ট্রি পয়জনিংটা শুরু হলো কেমন করে? যেমন সক্রেটিস তোমরা জানো যে was forced to drink hemlock for corrupting the youth of Athens. এথেন্সের ইয়ুথদেরকে মিসলিড করার জন্য তাকে হেমলক খাইয়ে মেরে ফেলা হয়। সেই থেকে এই পয়জনিং এর একটা সূচনা। সেরকম ক্লিওপেট্রা, সিজার, ক্লিওপেট্রা যেমন বাইট অফ স্নেক সেটা দিয়ে তাকে মেরে ফেলে। সিজার এবং লেড পয়জনিং এ অনেক রোমান পিপল তারা মরে গেছে। হ্যাঁ, তারপরে আরো পয়জনিং হয়েছে মাস্টার্ড গ্যাস। এটা জার্মানে মাস্টার্ড গ্যাস দিয়ে হয়েছে। আর হচ্ছে বিভিন্ন নিউরোটক্সিন আছে, সারিন, ট্যাবাম এরকম নাম। এছাড়া মিথাইল আইসোসায়ানাইড, এগুলো অনেক মানুষকে কিল করতে পারে। তো পয়জনের dose makes the poison. An apparently non-toxic chemical can be toxic at high dose. Low dose সেটা non-toxic হতে পারে, কিন্তু যদি হাই ডোজে দেওয়া হয় সেটা টক্সিক হবে এবং সেটা পয়জন হিসেবে কাজ করবে। Too much of a good thing can be bad, সেই জন্য বলা হয় highly toxic chemical can be life-saving when given in appropriate doses. হ্যাঁ, যদি হাইলি টক্সিক কেমিক্যাল দেওয়া হয় অ্যাপ্রোপ্রিয়েট ডোজে, সেটা কখনো কখনো আবার লাইফ সেভিং। পয়জনস আর নট হার্মফুল অ্যাট এ সাফিসিয়েন্টলি লো ডোজ। লো ডোজে অনেক সময় নট হার্মফুল। তো ভ্যারাইটিস অফ
পয়জন, সেটার মধ্যে কি কি ভাবে ভাগ করা হয়, যেমন স্টুপিফাইং পয়জন, যেগুলো স্টুপিফাই করে, সেটার মধ্যে ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরাল হাইড্রেট। এরপরে অ্যাবর্টিফিশিয়েন্ট পয়জন আছে, যার মধ্যে ইয়েলো অলিয়েন্ডার, এটা বহুল ব্যবহৃত হয়, আর্গট, লেড, আর্সেনিক, মার্কেরি, এর মধ্যে আর্গট বেশি ব্যবহার করা হয়। এছাড়া ক্যাটেল পয়জন, ক্যাটেল পয়জনের মধ্যে অর্গানোফসফরাস, আর্সেনিক, অ্যাকোনাইট, এগুলো ব্যবহার করা হয়। অ্যারো পয়জনিং, অ্যারোতে ব্যবহার করা হয়, সেটার মধ্যে স্নেক ভেনাম, অ্যাব্রাস, প্রোটন, এগুলো ব্যবহার করা হয়। আমরা পয়জনকে সাধারণত ম্যানেজমেন্টের বেসিসে কিছু ভাবে ভাগ করি, যেমন those who are corrosive, তাহলে করসিভ যারা যারা তাদেরকে আমরা যদি জানতে পারি, তাহলে কোনটা অ্যাসিডিক কোনটা অ্যালকালি, সেটা জানলে আমাদের ম্যানেজমেন্টের জন্য অ্যাসিডকে অ্যালকালি দ্বারা নিউট্রালাইজ করব, অ্যালকালিকে অ্যাসিড দ্বারা নিউট্রালাইজ করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন অফ পয়জনকে করসিভ এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি, যেমন স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিডের মধ্যে মিনারেল আর অর্গানিক অ্যাসিড, সেটার মধ্যে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড এর মধ্যে কার্বনিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। স্ট্রং অ্যালকালি, স্ট্রং অ্যালকালির মধ্যে হাইড্রেট এন্ড কার্বনেট। মেটালিক সল্ট আছে কিছু, মেটালিক সল্টের মধ্যে জিঙ্ক ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, কপার সালফেট, এগুলো আছে। তারপরে ইরিটেন্ট কি কি আছে, ইরিটেন্টের মধ্যে এগ্রিকালচারাল, যেমন ইনঅর্গানিক, নন মেটালিক কিছু আছে, মেটালিক কিছু আছে, মেকানিক্যাল, এগুলো হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে যেমন আর্সেনিক, তারপরে প্লাটিনাম, এগুলো আছে। এছাড়া অর্গানিকের মধ্যে কিছু আরবাস, ক্যাস্টর, অ্যানিমেলের মধ্যে স্নেক or insect venom, এগুলো। আর সিস্টেমিক পয়জনিং, সিস্টেমিক পয়জনিং এর মধ্যে যারা যারা সিএনএস ডিপ্রেসেন্ট করে তাদের মধ্যে কি কি, যেমন অ্যালকোহল, ওপিওয়েড, হিপনোটিক্স এন্ড সিডেটিভস। এগুলো আমাদেরকে ক্লাসিফিকেশন হিসাবে জানতে হবে। কেন? যে যদি কখনো আমরা দেখতে পাই যে একটা পয়জনাস পেশেন্ট, সে সিএনএস ডিপ্রেসেন্টের যে ফিচার সেগুলো নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা চিন্তা করবো যে আচ্ছা সে কি অ্যালকোহল ইনটক্সিকেশন হয়েছে কিনা, ওপিওয়েড পয়জন হয়েছে কিনা, অথবা হিপনোটিক অথবা সিডেটিভ এগুলো খেয়ে আসছে কিনা। সেগুলো আমরা তাহলে এগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা এইভাবে তাকে কোয়ারি করতে পারবো। কিছু কিছু আছে সিএনএস স্টিমুল্যান্ট, সেটার মধ্যে সাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামফেটামিন, ক্যাফেইন, এগুলো স্টিমুল্যান্ট। ডেলিরিয়ান পয়জন আছে, যেমন ধাতুরা, বেলাটোনা, ক্যানাবিস, এগুলো। স্পাইনাল পয়জন, স্পাইনাল পয়জনের মধ্যে নাক্স ভূমিকা। পেরিফেরাল পয়জন, কোনিয়াম। কার্ডিওভাস্কুলার পয়জন এর মধ্যে কুইনাইন, কুইনাইন কার্ডিওভাস্কুলার হাইপার স্টেবিলিটি, টোবাকো, এগুলো। এর মধ্যে আর কি আছে? অ্যাসফিক্সিয়ান, অ্যাসফিক্সিয়ান কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিড। হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার শোনা যায় তো? জি স্যার। সবাই ঢুকে, সবাই কি ইয়ে ক্লাসে ইন করতে পারছে? জি স্যার, শুনতে পাচ্ছি মোটামুটি না? আচ্ছা, রুট অফ পয়জনিং অ্যাডমিনিস্ট্রেশন। কিছু কিছু রুট গুলা জানতে হবে, যে কিভাবে আমরা কোন কোন রুটে কোন কোন পয়জন ইনজেকশন হয়। যেমন ইনহেলেশন, বেনজিন ইনহেলেশন, মিথেন ইনহেলেশন, লেড, অ্যাসবেস্টস, ক্লোরোফর্ম, হ্যাঁ, এগুলা ইনহেলেশনের মাধ্যমে পয়জন হয়।
ইনজেকশন ইনটু ব্লাড ভেসেলে যদি কোনো ইনজেকশন দেওয়া হয়। এছাড়া আছে intradermal subcutaneous intramuscular injection, application into serous membrane apply করলেও poisonous হয়ে যায়। introduction into stomach, যারা খেয়ে ফেললে স্টমাকে অ্যাবজর্পশন হবে, যার ফলে পয়জনাস ইফেক্ট হবে। introduction into natural orifice, অনেক সময় ন্যাচারাল অরিফিস দিয়েও কিছু পয়জন ইন্ট্রোডিউস করা হয়। রাবিং ইনটু স্কিন, স্কিনে রাব করলেও হবে, যেমন অর্গানিক ফসফেট, সেটা স্কিনে রাব করলেও পয়জনাস ইফেক্ট হয়। Poisoning, both accidental and intentional, are a significant contributor to mortality and morbidity throughout the world. Poison, accidental injection বা accidental poisoning হতে পারে অথবা intentional হতে পারে। According to WHO, 3 million acute poisoning cases with 2 to 2,20,000 deaths occurs annually in the whole world. Of those, 90% of fatal poisoning occur in developing countries, particularly among agricultural workers. আমাদের দেশে যেমন agricultural workers যাদের পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে বেশি পয়জনিং। Acute poisoning forms one of the commonest causes of emergency hospitalization. It has been estimated that about 5 to 6% per lakh of population died due to lack of proper immediate treatment of poison. To prevent these deaths, poison centers were developed. তাহলে পয়জনিং হলো একটা পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা তাকে সিভিয়ারিটি গ্রেড করব, তার সিভিয়ারিটি কিরকম সেইটা অ্যাসেস করব। সেটার মধ্যে কি, তাহলে 0, 1, 2, 3, 0, none, no symptom or sign just not to be related to poisoning, তাহলে কোনো সাইন সিমটম নয়, কিন্তু only history of taking a poisonous substance. 1, minor বা mild transient and spontaneously resolving symptom, যদি mild symptom থাকে তাহলে grade 1, grade 2 moderate symptom, grade 3 severe or life threatening symptom. আচ্ছা, এর মধ্যে পয়জনিং এর যদি পার্সেন্টেজ করি আমরা, তাহলে আনইনটেনশনাল পয়জনিং 44%, ইনটেনশনাল 54%, তাহলে ইনটেনশনাল 54%। এর মধ্যে পেস্টিসাইড দ্বারা বেশি 29%, হাউসহোল্ড প্রোডাক্ট 25%, and other pharmaceuticals 36%, and others rest. How can I manage the patient? তাহলে আমাদের হসপিটালে যারা আসবে পয়জনিং পেশেন্ট, তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব? তাদেরকে প্রথমে হিস্ট্রি নিতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন and toxicological screening. History taking includes agent and amount. তাহলে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, কি এজেন্ট খেয়েছে সে যদি বলতে পারে, হ্যাঁ এজেন্ট, কি এজেন্ট সে খেলো এবং কতখানি খেলো। যদি কোনো ট্যাবলেট খেয়ে থাকে, কয়টা ট্যাবলেট খেলো, কয়টা সিডেটিভ খেলো, সেটা অ্যামাউন্ট হিসেবে দিতে হবে। টাইম অ্যান্ড লোকেশন অফ এক্সপোজার, এক্সপোজারের কখন হয়েছে, কতক্ষণ আগে হয়েছে, কত সময় ধরে খেয়েছে, সেগুলো। রুট কোন রুটে, ইনহেলেশন, ইনজেকশন কোনটা, সেটা দেখতে হবে। ইনটেক অফ আদার সাবস্টেন্স, কম্বাইন্ড সাবস্টেন্স হতে পারে। সার্কামস্টান্সেস অফ এক্সপোজার, হ্যাঁ কোন সিচুয়েশন সে খেলো। কারেন্ট মেডিকেশন, তার অন্য কোনো ডায়াবেটিক হাইপারটেনসিভ মেডিকেশন আছে কিনা সেগুলো। পাস্ট মেডিকেল হিস্ট্রি, তার কোনো আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, রেনাল ফেলিওর আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, হার্ট ফেলিওর আছে কিনা, সেগুলো। প্রি হসপিটাল ট্রিটমেন্ট কি দিয়েছে। অনেক সময় দেখা গেল যে স্নেক ভেনাম, স্নেক বাইট হয়েছে, ও যারা অনেক ট্রিটমেন্ট দিয়ে আসছে, সেগুলা কি, সেগুলো আবার সার্চ করতে হবে। যেমন কোনো রকম লাইগেশন মানে লিগেচার দিয়ে রাখতে পারে,
সেগুলো আবার খুলে দিতে হবে, সেই ব্যাপার আছে। সেগুলো যখন স্নেক বাইট করবে তখন physical examination কি করব, may need to remove clothing for thorough exam, তাহলে remove clothing করব, সেটা তার ক্লথে কোনো পয়জনাস সাবস্টেন্স থাকতে পারে, সেইটার থেরাপিউটিক সিচুয়েশনের জন্য করতে পারি, অথবা আমরা টোটাল এক্সামিনেশনের জন্য ক্লথ রিমুভ করব। চেক ক্লথিং ফর অবজেক্ট অর সাবস্টেন্স, assess general appearance of patient, orientation, agitation, confusion or obtrusion, তাহলে মেন্টাল ফাংশন অ্যাসেস করতে হবে। হ্যাঁ, গ্লাসগো কমাকে স্কেল কত আছে সেটা দেখতে হবে। অকুলার এক্সামিনেশন, পিপল সাইজ, নিস্টিগমাস, রিঅ্যাক্টিভিটি টু লাইট, ইনক্রিজ ল্যাক্রিমেশন, এগুলো দেখতে হবে। অনেক পয়জনাস সাবস্টেন্স সেগুলো পিপলকে স্মল করে, অনেক পয়জনাস সাবস্টেন্স পিপলকে ডাইরেক্ট করে। Oropharynx for increased salivation or excess dryness, সেটা oropharynxটা দেখতে হবে। salivation বেশি, কখনো কখনো organophosphorus compound excess salivation করে, কখনো কোনো পয়জন ড্রাইনেস করতে পারে। এক্সট্রিমিটি ফেসিকুলেশন আছে কিনা, ট্রেমর আছে কিনা, সেগুলো দেখতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন করব কি আমরা, হার্ট রিদম রেট রেগুলেটর, কোনো কোনো পয়জন হার্টের অ্যারিথমিয়া করতে পারে, হার্ট রেট বাড়াতে পারে, হার্ট রেট কমাতে পারে, কেউ ব্রাডিকার্ডিয়া করে, কেউ ট্যাকিকার্ডিয়া করে, কেউ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করে, এরকম। লাংসে ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কো স্পাজম, ব্রঙ্কোরিয়া বা সেক্রেশন আছে কিনা, হুইজ আছে কিনা, সেগুলো দেখতে হবে। অ্যাবডোমেনে বাউল সাউন্ড আছে কিনা, টেন্ডারনেস অর রিজিডিটি আছে কিনা, সেটা দেখতে হবে। নিউরোলজিক্যাল সিএনএস এক্সামিন করতে হবে, রিফ্লেক্স গুলো কেমন আছে সেটা দেখতে হবে, মাসল কোঅর্ডিনেশন কেমন, কগনিশন কেমন, অ্যাবিলিটি টু অ্যাম্বুলেট, হাঁটাচলা করে কিনা বা আনকনশিয়াস কিনা, সেগুলো দেখতে হবে। স্কিন দেখে যেমন দেখতে পারি আমরা, সাপোজ লেড পয়জনিং এরকম স্কিনের লেশন থাকতে পারে, কিছু ড্রাগে এরকম অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, যেমন সায়ানাইড পয়জনিং এ পেরিফেরাল সায়ানোসিস, আর্সেনিক পয়জনিং এ মিজ লাইন হতে পারে, যেমন এই যে মিজ লাইন, মিডল হোয়াইট লাইন অফ দি নেইল, এটা হচ্ছে মিজ লাইন। আর্সেনিক পয়জনিং এর জন্য এইটা হচ্ছে হলমার্ক। সিম্পটোমেটিক পেশেন্ট, তাদেরকে অ্যাসেস করতে হবে কোমা বা হাইপোথার্মিয়া আছে কিনা, হাইপোটেনশন আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, হ্যাঁ, অ্যারিথমিয়া আছে কিনা, সিজার কিনা, হাইপোথার্মিয়া আছে কিনা, সেটা দেখতে হবে। কিছু সিনড্রোম আছে, হ্যাঁ, এটাকে বলে টক্সিড্রোম। কিছু কিছু ড্রাগে ক্লাস্টার অফ সিনড্রোম থাকে, সেইটাকে আমরা যদি মেইন হেডলাইনে নিতে পারি, তাহলে আমরা ওই সিনড্রোম গুলোকে আলাদাভাবে নিলে, সিনড্রোম কি কি হতে পারে, যেমন ডেফিকেশন, ইউরিনেশন, মিওসিস, ব্রঙ্কোস্পাজম, ফেসিকুলেশন, প্যারালাইসিস, ল্যাক্রিমেশন এন্ড স্যালিভেশন, এগুলো যেখানে এক্সেস হবে সেগুলো কোলিনার্জিক সিনড্রোম। তাহলে কোলিনার্জিক সিনড্রোম এই ড্রাগ গুলা করতে পারে বা এই পয়জন গুলা করতে পারে, তাহলে আমরা এইগুলো সাসপেক্ট করবো, যেমন কার্বামেট এই কোলিনার্জিক সিনড্রোম করতে পারে, ওপিসি কোলিনার্জিক সিনড্রোম করতে পারে। এছাড়া আছে অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম, যেমন ড্রাই স্কিন, ফ্লাশিং, dilated or unreacted pupil, urinary retention, decreased peristalsis, tachycardia, hypothermia. Decreased peristalsis, tachycardia, hypothermia, hallucination, এগুলা করতে পারে। এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম। অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম
কারা করবে, যেমন অ্যাট্রোপিন এন্ড ড্রাগস উইথ অ্যাট্রোপিন লাইক অ্যাকশন, যারা অ্যাট্রোপিন লাইক ড্রাগ তারা এইগুলো সিমটম করবে। তাহলে আমরা অ্যাট্রোপিন এবং এর রিলেটেড যেসব ড্রাগ খেয়ে এই সিমটম গুলো পাবো তাদেরকে আমরা ধরে নিব যে এই যে এন্টিকোলিনার্জিক সিনড্রোম আছে, তাহলে অ্যাট্রোপিন লাইক ড্রাগ ইনজেকশন হয়েছে। সেরকম অ্যাড্রিনার্জিক সিনড্রোম, অ্যাড্রিনার্জিক সিনড্রোমের মধ্যে কি আছে? হাইপারথার্মিয়া, হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, মাইড্রাসিস, ইনক্রিজ পেরিস্টালসিস এন্ড সোয়েটিং। এটা কারা করবে? সিম্পাথোমাইমেটিক্স। তাহলে এরা সিম্পাথোমাইমেটিক ড্রাগগুলা করবে। ওপিওয়েড সিনড্রোম কারা করবে? ওপিওয়েড সিনড্রোম গুলোর মধ্যে কি কি সিনড্রোম আছে? মিওসিস, ব্রাডিকার্ডিয়া, হাইপোথার্মিয়া এন্ড ডিক্রিজ পেরিস্টালসিস। এগুলা করলে আমরা বুঝবো যে ওপিওয়েড বা ওপিয়েট লাইক ড্রাগগুলা এই ওপিওয়েড সিনড্রোম করছে। অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম, dry skin, diminished or inhibited bowel sound, urine retention, pupil is dilated and unreactive. এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম। adrenergic syndrome, diaphoresis, bowel sounds are increased, no urine retention, pupils are dilated and reactive. এটা হচ্ছে adrenergic syndrome. So আমরা তাহলে স্টেপ অফ অ্যাপ্রোচ কিভাবে করব? যে হিস্ট্রি নেব, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। তাহলে ডায়াগনোসিসের জন্য অল অ্যাভেলেবল ড্রাগস এট হোম। তাহলে কি কি ওষুধ বাসায় আছে সেই হিস্ট্রি নিতে হবে, কি কি ওষুধের সে খেলো সেই হিস্ট্রি নিতে হবে, তার এমটি কন্টেনার গুলো নিতে হবে। হিস্ট্রি অফ কনভালশন অর অ্যাটাক অর ডিমিনিশড কনশাসনেস সেগুলো আছে কিনা দেখতে হবে। ম্যানেজমেন্ট পারপাসে কিছু হিস্ট্রি দিতে হবে, যেমন হিস্ট্রি অফ লিভার, রেনাল অর কার্ডিয়াক ডিজিজ, হিস্ট্রি অফ কনভালশন অর অ্যাটাক অফ ডিমিনিশড কনশাসনেস সেটা আছে কিনা সেটা দেখতে হবে। এক্সামিনেশন, ভাইটাল সাইন, জেনারেল সাইন। তাহলে কিছু ভাইটাল সাইন যেমন পালস দেখে আমরা কি কি ধারণা করতে পারি। পালসে কোনো ড্রাগ ব্রাডিকার্ডিয়া করতে পারে, কোনো পয়জন ট্যাকিকার্ডিয়া করতে পারে। ব্রাডিকার্ডিয়া কারা করবে? যারা অর্গানোফসফরাস কম্পাউন্ড তারা ব্রাডিকার্ডিয়া করবে, ওপিওয়েড ব্রাডিকার্ডিয়া করবে, ডিগক্সিন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সিডেটিভ, এরা ব্রাডিকার্ডিয়া করবে। তাহলে আমরা পালস দেখে বুঝতে পারবো যে এই ড্রাগগুলা খেতে পারে। ট্যাকিকার্ডিয়া কারা করবে? যেমন অ্যাড্রিনার্জিক যেসব ড্রাগ আছে সেগুলা ট্যাকিকার্ডিয়া করবে। অল অ্যান্টিকোলিনার্জিক, ডিগক্সিন and theophylline. ব্রাডিপনিয়া and ট্যাকিপনিয়া, তাহলে রেসপিরেটরি রেট কোথাও বেশি হবে কোথাও কম হবে। রেসপিরেটরি রেট, রেসপিরেটরি ডিপ্রেসেন্ট ড্রাগ সেগুলা করবে, নিউরোমাসকুলার ব্লকার সেগুলা রেসপিরেটরি রেট কমায় দিবে। এজেন্টস কজিং মেটাবলিক অ্যাসিডোসিস যেমন মেথানল এন্ড স্যালিসাইলেট এরা মেটাবলিক অ্যাসিডোসিস করবে, যার ফলে ব্রাডিপনিয়া করবে বা ডিক্রিজ রেসপিরেটরি রেট করবে। ইনক্রিজ রেসপিরেটরি রেট করবে স্যালিসাইলেট ফর টক্সিসিটি আর্লি টাইম, irritant gas inhalation or carbon monoxide poison ট্যাকিপনিয়া করবে। হাইপারথার্মিয়া বা হাইপোথার্মিয়া কারা করবে? টেম্পারেচার যদি আমরা দেখি, হাইপোথার্মিয়া করবে কার্বন মনোক্সাইড, ওপিয়েট, ইনসুলিন, ইথানল, এরা হাইপোথার্মিয়া করবে। হাইপারথার্মিয়া করবে এক্সেস মাসল অ্যাক্টিভিটি ইন রিপিটেড কনভালশন, কনভালশন বারে বারে হওয়ার পরে মাসল অ্যাক্টিভিটি বেশি এবং তখন আমরা হাইপারথার্মিয়া পেতে পারি। ইম্পেয়ার্ড থার্মোরেগুলেশন অ্যাজ ইন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, সেখানে হাইপারথার্মিয়া পেতে পারি। নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সেগুলা কিছু নিউরোলেপটিক ড্রাগ সেগুলা করবে। হাইপার মেটাবলিক স্টেট অ্যাজ ইন স্যালিসাইলেট, স্যালিসাইলেটে হাইপার মেটাবলিক স্টেট করবে এবং যার ফলে টেম্পারেচার বাড়বে। হাইপোটেনশন কারা করবে? অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ যারা খাবে তারা
হাইপোটেনশন করবে। হাইপোটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া, বিটা ব্লকার, কিছু কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড ডিগক্সিন, তারা হাইপোটেনশন করবে। সিম্প্যাথোমাইমেটিক্স এটা হাইপারটেনশন করবে। অ্যান্টিকোলিনার্জিক্স, স্করপিয়ন, ভেনম, এরা হাইপারটেনশন করবে। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওরা আবার আমাকে ওয়ার্নিং দিল, হ্যাঁ, যে মনে হয় টাইম বাড়িয়ে দিয়েছে প্রথমবারের জন্য, নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে স্কিনে যদি আমরা দেখি, কোন স্কিনে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে বা ডায়াফোরেসিস বলে, ওপিসি পয়জনিং এ সোয়েটিং বেশি হবে, স্করপিয়ন অর স্যালিসাইলেট পয়জনিং এ সোয়েটিং বেশি হবে। আর কখনো কখনো ড্রাই স্কিন পেতে পারি, সেটা কিছু সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তাদের ক্ষেত্রে ড্রাই স্কিন পেতে পারে। কালার দেখে কি হবে? সায়ানোসিস দেখতে পাবে, তাই না? রেসপিরেটরি ডিপ্রেসেন্ট যেসব ড্রাগ, সেইগুলা রেসপিরেটরি ডিপ্রেস করবে, যার ফলে হাইড্রেশন হবে না এবং সায়ানোসিস দেখতে পারবে। ফ্লাশিং হতে পারে। অ্যাট্রোপিন লাইক ড্রাগস কি করবে? ফ্ল্যাশ ফেস করবে। ইথাইল অ্যালকোহল করতে পারে। রেডনেস করতে পারে কার্বন মনোক্সাইড। কোন ড্রাগ ভমিটিং করতে পারে, ডিগক্সিন, থিওফাইলিন, ওপিয়েট, ফুড পয়জনিং, প্যারাসিটামল, এগুলা ভমিটিং করতে পারে। কেউ ডায়রিয়া করতে পারে, ওপিসি এন্ড কার্বামেট, ফুড পয়জনিং, এগুলা ডায়রিয়া করতে পারে। পিপলটা ইম্পর্টেন্ট, মিওসিস বা স্মল পিপল কারা কারা করবে। আমরা পিপলকে যদি লাইট দিয়ে দেখি, স্মল পিপল ওপিয়েট, ওপিসি, ও দিয়ে মনে রাখো। মিওসিস করবে ওপিয়েট, ওপিসি, নিকোটিন, এগুলা। আর পিন পয়েন্ট পিপল যদি পন্টাইন হেমারেজ হয়, তাহলেও পিন পয়েন্ট পিপল হতে পারে। মাইড্রিয়াসিস, ডায়াবেটেড পিপল করবে কারা? সিম্প্যাথোমাইমেটিক, হ্যালোসিনোজেন, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, উইথড্রল ফ্রম ওপিয়েট, এগুলা ডায়াবেটেড পিপল। টক্সিক প্যারালাইটিক সিনড্রোম কারা করবে? বোটুলিনাম টক্সিন বা কিছু কিছু ভেনাম করতে পারে। ওপিসি করবে যারা প্যারালাইটিক সিনড্রোম করবে, মাসল প্যারালাইসিস। ট্রেমর করতে পারে কারা? অ্যালকোহলিজম, সিম্প্যাথোমাইমেটিক এন্ড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এরা মাসল ট্রেমর করতে পারে। মোটর ডেফিসিট, এটা হচ্ছে মোটর ডেফিসিট গেল। সেন্সরি কি করতে পারে? সেন্সরি নামনেস হতে পারে, ডিমিনিশ সেন্সেশন হতে পারে। নামনেস কি করতে পারে? সিগুয়েটেরা প্রয়োজন। ডিমিনিশ সেন্সেশন অ্যালকোহলিজমে হতে পারে, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে যেহেতু অল্টার কনসাসনেস থাকে, সেই জন্য ডিমিনিশ সেন্সেশন হতে পারে। ইন্টেন্স ইচিং কোকেইনে হতে পারে। টিনিটাস স্যালিসাইলেট অথবা কার্বন মনোক্সাইডে টিনিটাস হতে পারে। Cranial nerve affection, optic atrophy, আমরা কমনলি মিথানল অর মিথাইল অ্যালকোহল, যারা অ্যালকোহল খেয়ে আসছে, স্পিরিট, সেটা খেয়ে আসলে আমরা অপটিক অ্যাট্রফি দেখতে পাই। অপটিক অ্যাট্রফিতে ডায়ালেটেড পিপল হবে এবং ডিস্ক হোয়াইট কালার হতে পারে। স্কুইন্ট হতে পারে, বোটুলিনাম টক্সিনে স্কুইন্ট হতে পারে। ডিসফেজিয়া বোটুলিনাম টক্সিনে হতে পারে। টসিস হতে পারে। টসিস মানে কি? লিড প্যারালাইসিস অফ আপার আইলিড, সেটা হচ্ছে টসিস। স্নেক বাইটে টসিস হতে পারে। হর্সনেস অফ ভয়েস স্নেক বাইটে হতে পারে। তাহলে এখন এগুলো তো আমরা সায়েন্স সিম্পটম দেখলাম। এখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনের মধ্যে যেটা যাদের দেখা যাবে যে রেসপিরেটরি ডিপ্রেশন আছে, তাদেরকে আমরা আর্টেরিয়াল ব্লাড টেস্ট করতে পারি, অসমোলারিটি দেখতে পারি, ইলেকট্রোলাইট দেখে অসমোলারিটি ক্যালকুলেট করতে পারি। যাদের অল্টার কনসাসনেস আছে, যাদের আমরা সাসপেক্ট করবো যে ডিজিটাল টক্সিসিটি হয়েছে, এরা পটাশিয়াম বাড়াতে পারে বা কমাতে পারে, সেক্ষেত্রে ইলেকট্রোলাইট করবো বা পটাশিয়াম লেভেল দেখবো। বা যাদের ডায়াবেটিক্স খেয়ে আসছে বা থিওফ্যালিন খেয়ে আসছে, তাদের পটাশিয়াম কম হতে পারে, সেই জন্য পটাশিয়াম লেভেল।
রুটিনলি আমরা ব্লাড সুগার, লিভার এন্ড রেনাল ফাংশন করব। যদি অল্টার্ড কনসিয়াসনেস থাকে, ব্লাড সুগার দেখে নেব যে কোনো এজেন্ট হাইপোগ্লাইসেমিয়া করলো কিনা, কোনো লিভার ফেলিওর করলো কিনা, রেনাল ফেলিওর করলো কিনা, সেইটা থেকে আনকনসিয়াসনেস হয়ে আসবে। আর এছাড়া রুটিন সিবিসি, হেমোগ্লোবিন এন্ড কোয়াগুলেশন প্রোফাইল, তাহলে হেমোলাইসিস যদি পাই তাহলে আমরা এগুলো করতে পারি। সেখানে কার্বনিক অ্যাসিড এইটা পাই জানি, অথবা কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট যদি খেয়ে থাকে, ওয়ারফারিন জাতীয় ওষুধ, তাহলে সেক্ষেত্রে কোয়াগুলেশন প্রোফাইল। ইউরিন স্ক্রিনিং করতে পারি। কোনো সাবস্টেন্স অ্যাবিউজের যদি সিমটম থাকে, সাধারণত আমরা ইউরিনে ওই সাবস্টেন্স এবং ওর প্রোডাক্ট দেখতে পাই। সেটার জন্য ইউরিন ফর ওই সাবস্টেন্স লিখে দিলে আমাদের কোথাও কোথাও এই যে ইউরিন ফর অ্যাবিউজিভ সাবস্টেন্স টেস্ট করা হয়, সেখানে আমরা এটা দেখতে পাই। এছাড়া ইসিজি করব যাদের ডিজিটাল টক্সিন, ডিকক্সিন যদি খেয়ে আসে, সেই ক্ষেত্রে প্রলং কিউটি থাকতে পারে, এসটি ডিপ্রেশন বা এলিভেশন থাকতে পারে, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ খেলে এসটি ডিপ্রেশন বা এলিভেশন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ইসিজি করব। এছাড়া যদি হাইড্রোকার্বন বা কেরোসিন পয়জন থাকে, তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, অথবা করোসিভ পয়জনিং যদি হয় তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, যার ফলে আমাদের চেস্ট এক্সরে দেখতে হবে। এছাড়া অ্যাবডোমিনাল এক্সরে করা যেতে পারে, কিছু গ্যাস্ট্রিক পারফোরেশন হলো কিনা, এমন কিছু করোসিভ যেটা দিয়ে গ্যাস্ট্রিক পারফোরেশন হলো, অথবা গ্যাস্ট্রিক হলো, অ্যাবডোমিনাল এক্সরে করব। অ্যাবডোমিনাল প্লেন এক্সরে ইন ইরেক্ট পশ্চার, তাহলে আমরা পারফোরেশনটা বুঝতে পারব। সিটি অর এমআরআই, সেটা ব্রেন হতে পারে, অ্যাবডোমেন হতে পারে, চেস্ট হতে পারে। এন্ডোস্কোপি করতে পারি, করোসিভ যেখানে পারফোরেশন হয়েছে সেটা এন্ডোস্কোপিক লাইগেশন করা যেতে পারে, অথবা ডায়াগনোসিসের জন্যও এন্ডোস্কোপি করা যেতে পারে। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, তাহলে কি কি আমরা প্রিন্সিপাল, তাহলে প্রথমে কি করব, স্টেবিলাইজেশন। একটা পেশেন্ট আসলো, তাদেরকে স্টেবল করতে হবে, ইভালুয়েট করতে হবে যে কি কেমন অবস্থা তার স্টেট। ডিকন্টামিনেশন করতে হবে, যে এজেন্ট খেলো তাকে ডিকন্টামিনেশন করতে হবে। পয়জন এলিমিনেশন করব, অ্যান্টিডট অ্যাডমিনিস্ট্রেশন করব, নার্সিং এন্ড সাইকিয়াট্রিক কেয়ার। স্টেবিলাইজেশনের জন্য কি করব আমরা, ইনিশিয়াল সার্ভে করতে হবে। অ্যাটেনশন মাস্ট বি পেইড টু দি এয়ারওয়ে, ব্রিদিং এন্ড সার্কুলেশন। তাহলে প্রথমেই এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা, ব্রিদিং নিচ্ছে কিনা, সার্কুলেশন আছে কিনা। তাহলে এয়ারওয়ে আছে কিনা, শ্বাস নিচ্ছে কিনা সেটা দেখবো, রেসপিরেটরি রেট দেখবো, এবং ব্লাড প্রেশার কেমন আছে, সার্কুলেশন দেখতে পারবো। সিমটমস আর এয়ারওয়ে অবস্ট্রাকশন, যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে তাহলে কেমন করে বুঝবো আমরা, ডিসনিয়া আছে, তার ডিসনিয়া হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, এয়ার হাঙ্গার আছে, অথবা হর্সনেস নিয়ে আসছে। সাইন কি দেখতে পারবো, স্ট্রাইডর সাউন্ড শুনতে পারবো। ইন্টারকস্টাল এন্ড সাবস্টার্নাল রিট্রাকশন বা রেসেশন, তাহলে ইন্টারকস্টাল ইনড্রয়িং থাকবে, তাহলে বুঝতে পারবো আমরা যে তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। সাইনোসিস হতে পারে, ট্যাকিপনিয়া হতে পারে, তাহলে বুঝবো যে এয়ারওয়ে কোথাও অবস্ট্রাকশন আছে। এটা ইনক্রিজিং মেটাবলিক অ্যাসিডোসিস ইন দি প্রেজেন্স অফ এ নরমাল PO2, অক্সিজেন আছে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, সেইটা আমরা সাধারণত কার্বন মনোক্সাইড পয়জনিং, সায়ানাইড পয়জনিং এইসব ক্ষেত্রে হতে পারে। অ্যাসিস্টেড ভেন্টিলেশন দেওয়া লাগতে পারে, যদি সেটা আমরা পরে আসি। যদি কারো রেসপিরেটরি ফেলিওর থাকে তাহলে অ্যাসিস্টেড ভেন্টিলেশন বা ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে। তাহলে সেইটা কিরকম, আমরা যদি আর্টারিয়াল ব্লাড গ্যাস করি তাহলে সেক্ষেত্রে সেখানে কি দেখতে পাই, আর্টারিয়াল অক্সিজেন প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এগুলো দেখতে পাই। তাহলে রেসপিরেটরি ফেলিওর, সেটা আমরা পার্শিয়াল অক্সিজেন কেমন আছে, কার্বন ডাইঅক্সাইড কেমন আছে, সেটা দেখে বুঝতে পারবো। তাহলে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম থাকবে,
partial pressure of carbon dioxide normal থাকবে। Type 2 respiratory failure, partial pressure of oxygen কম থাকবে, partial pressure of carbon dioxide বেশি থাকবে। Respiratory depression, respiratory depression করবে, failure of respiratory center fail করবে, antidepressant, antipsychotic, ethanol, opioid বা sedative এরা respiratory depression করবে, এরা respiratory failure নিয়ে আসবে বা অক্সিজেন কম নিয়ে আসবে। failure of respiratory muscle, যারা মাসল প্যারালাইসিস করবে কারা, নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট যেগুলো অর্গানোফসফেট, স্নেক বাইট, স্ট্রিকনিন এরা। সার্কুলেটরি ফেলিওর, যদি আমরা দেখি যে ব্লাড প্রেশারটা কম আছে তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা, কারেক্ট অ্যাসিডেমিয়া ইফ প্রেজেন্ট, যদি মেটাবলিক অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যাসিডোসিস এগুলো থাকে তাহলে সেগুলো কারেক্ট করতে হবে। ব্লাড প্রেশার কম থাকলে এলিভেট ফুট এন্ড অফ দি বেড, ফ্রেন্ডেলেনবার্গ পজিশন, ফুট এন্ড রেইজ করতে হবে, তাই না? যদি আমরা সার্কুলেটরি ফেলিওর বা শকে যায় তাহলে তখন এলিভেটেড ফুট এন্ড অফ দি বেড রেইজ করে দিতে হবে, তাই না? ইনসার্ট এ লার্জ বড় পেরিফেরাল আইভি ক্যানাল, আইভি চ্যানেল দিয়ে দিতে হবে। যার প্রেশার কম, সার্কুলেটরি ফেলিওর আছে, তাদেরকে একটা আইভি চ্যানেল দিতে হবে এবং অ্যাডমিনিস্টার এ ফ্লুইড চ্যালেঞ্জ অফ 200 ml অফ স্যালাইন। অবজার্ভ ফর ইমপ্রুভমেন্ট ইন ব্লাড প্রেশার, তাহলে 10 মিনিট আমরা স্যালাইন দিলাম 200 র্যাপিড, তারপরে ব্লাড প্রেশার দেখব যে ব্লাড প্রেশার স্টেবল হলো। Repeat the fluid bolus if BP fails to normalize and assess for sign of fluid overload. তাহলে আবার বিপি চেক করব যে নরমাল হলো কিনা অথবা ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে কিনা, সেই সবগুলো হচ্ছে। ফ্লুইড ওভারলোড হলো কিনা সেটা কিভাবে বুঝবো আমরা, যদি রেসপিরেটরি ক্র্যাকলস, বেজাল ক্র্যাকলস পাই অথবা সোয়েলিং অফ দি ফেস, সোয়েলিং অফ দি লিম্বস, তাহলে ফ্লুইড ওভারলোড হচ্ছে বলে ধরে নিতে হবে। In patients who do not respond to initial fluid challenge, monitor central venous pressure and hourly urine output. তাহলে রেসপন্স যদি না করে তাহলে আমরা ইউরিন আউটপুট দেব, আর সেন্ট্রাল ভেনাস প্রেশার যেখানে মাপা যাবে সেখানে মাপ। তাহলে সেই ক্ষেত্রে যদি ফ্লুইডে রেসপন্স না করে আমরা ভেজোপ্রেসার যেসব ড্রাগ আছে যেমন ডোপামিন, নরএপিনেফ্রিন, এগুলো আইভি দিব। ডোপামিন আমরা সাধারণত স্যালাইনের সাথে মিক্স করে দিয়ে থাকি। Obtain an ECG in hypertensive patient and note heart rate, rhythm, arrhythmia and conduction delay, সেগুলো আছে কিনা সেটা দেখি। কার্ডিয়াক অ্যারিথমিয়া যদি থাকে, যদি ইসিজিতে কার্ডিয়াক অ্যারিথমিয়া পাই সেই ক্ষেত্রে আমাদের ড্রাগ হচ্ছে লিগনোকেইন অর অ্যামিওডারোন, আর ফার্স্ট লাইন এজেন্ট ফর স্টেবল মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে লিগনোকেইন বা অ্যামিওডারোন। Unstable rhythm require cardioversion মেশিন আছে, সেটা হচ্ছে ডিফিব্রিলেটর মেশিন, সেটা দিয়ে ডিফিব্রিলেশন দিতে হবে, শক ওয়েভ দিতে হবে, তাহলে সেইটাকে বলবে কার্ডিওভার্সন। তাহলে অ্যারিথমিয়াকে নরমালাইজ করার জন্য যে প্রসেস সেটা কার্ডিওভার্সন। Atropine may be used when severe bradycardia যদি থাকে তখন atropine দেওয়া যেতে পারে। Atropine হার্ট রেট বাড়ায়। কোন কোন ড্রাগ অ্যারিথমিয়া করতে পারে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। সাইনাস ব্রাডিকার্ডিয়া রবি ব্লক করবে, আলফা অ্যাড্রিনার্জিক ড্রাগ, বিটা ব্লকার, কার্ডিয়াক গ্লাইকোসাইড, অর্গানোফসফেট, অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্র্যাকিকার্ডিয়া করবে অ্যামফেটামিন, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যান্টিহিস্টামিন, কার্বন মনোক্সাইড, ফেনোথায়াজিন এগুলো বা থিওফাইলিন সাইনাস ট্র্যাকিকার্ডিয়া। CNS depression যদি হয়, this is generally defined as an unarousable lack of awareness, তাহলে
যদি আমরা অল্টারেশন অফ কনসাসনেস পাই কোনো পেশেন্টে, তাদেরকে রেটিং করব। রেটিং গ্লাসগো কমা স্কেলে তার জিসিএস দেখবো যে কত রেটে আছে, তাই না? জিসিএস 3 to 50, তাই না? তাহলে কিরকম ইয়ে আছে, স্কেল কিরকম শো করে সেটা আমরা মেজার করব। তাহলে তাদেরকে যদি সিএনএস ডিপ্রেশন হয় বা কমা থাকে, তাহলে কি করব? Till recently, it was recommended that in every case where the identity of the poison was not known, following a 3 entry dose, সেটা আমরা কি করব? যদি কমা পেশেন্ট পাই, আমরা হয়তো হিস্ট্রিতে শিওর হতে পারছি না, সেই ক্ষেত্রে ব্লাড সুগার যদি নরমাল থাকে বা কম থাকে, সেই ক্ষেত্রে ডেক্সট্রোজ আইভি। তাহলে আমরা ধরে নিব হাইপোগ্লাইসেমিয়ার জন্য তার কমা হয়েছে। যদি আমাদের ব্লাড সুগার মাপার সুযোগ থাকে তাহলে মেপে দেখব, যদি সুযোগ না থাকে তাহলে আমরা ডায়াবেটিক না থাকলে গ্লুকোজ আইভি 50% 100 ml গ্লুকোজ। তারপরে কারো যদি অ্যালকোহল ইনটক্সিকেশন বা অ্যালকোহল হিস্ট্রি থাকে, তাদের সাধারণত থায়ামিন ডেফিসিয়েন্সি, থায়ামিন ডেফিসিয়েন্সিতে কমা থাকে বা হার্নেক্স এনকেফালোপ্যাথি থাকে, তাদেরকে সাধারণত ভিটামিন B1 বা থায়ামিন ইনজেকশন দিতে হয়। এছাড়া যাদের ওপিয়েড প্রয়োজন তাদের ন্যালক্সন দিতে হবে। এছাড়া আমরা যাদের রেসপিরেটরি ডিপ্রেশন আছে তাদের অক্সিজেন, সেটা হাই ফ্লো হতে পারে, লো ফ্লো হতে পারে, অ্যাকর্ডিং টু অক্সিজেন লেভেল যদি দেখা যায় সেইভাবে অক্সিজেন সাপ্লিমেন্ট। তারপরে ইভালুয়েশন কি করব? ইভালুয়েশন ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন ইভালুয়েশন করব। তা দেখতে হবে হাইপোথার্মিয়া, হাইপাথার্মিয়া আছে কিনা, অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা, কনভালশন আছে কিনা, এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা সেগুলো দেখব। ডিকন্টামিনেশন কি করব? স্কিন এন্ড আই, তাহলে যদি কেউ ওপিসি খেয়ে আসে, যেহেতু লিকুইড খাওয়ার সময় চোখে মুখে নাকে চলে যায়, সেগুলোকে ওয়াশ করে ফেলবে। তারপরে গার্ড ইভাকুয়েশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল কি করবে? যেসব সাবস্টেন্সকে অ্যাবজর্ব করে। আই কি করব? ইরিগেট copiously for at least 15 to 30 minutes, 20 minutes with normal saline or plain water দিয়ে irrigate করব, আই ডিকম্পোজিশন করব। Do not use acid or alkali solution, কোনো অ্যাসিড or alkali solution ব্যবহার করব। স্কিন কিউটিনিয়াস অ্যাবজর্পশন হতে পারে, সেই ক্ষেত্রে স্কিনেও ওয়াটার area irrigated করব ওয়াটার or saline, normal saline for at least 15 minutes, তাহলে ওয়াশ করে ফেলব, ক্লিন করে ফেলব। রিমুভ অল contaminated cloths or cover with clean bedsheet, তাহলে contaminated cloths রিমুভ করব, ক্লিন শীট দেব বা বেডশিট। গার্ডকে কিভাবে ডিকম্পোজিশন? ভেরিয়াস মেথড আছে। এমএসিস করা যেতে পারে বা ইনডিউস ভমিটিং, সেটা করানো যেতে পারে। গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া যেতে পারে, ক্যাথারসিস করা যেতে পারে, অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া যেতে পারে, হোল বাউল ইরিগেশন করা যেতে পারে। তাহলে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে আমরা এই যন্ত্রটার সাথে, এই টিউবটা সব হাসপাতালে আসে, এই টিউবটা দিয়ে এটা স্টমাকের মধ্যে ঢুকাই দিয়ে এইটা দিয়ে ডিকম্পোজিশন করতে। এমএসিস কি দিয়ে করব? Only recommended method of inducing a poison patient to vomit is administration of syrup Ipecac. এটা দিয়ে ইনডিউস ভমিটিং করা যেতে পারে, এটা এমএসিস করা যেতে পারে। এটা কখন করব? যে পেশেন্ট কনশাস and alert, poison patient who has ingested a poison not more than 4 to 6 hours, তাহলে 4 to 6 hours এর বেশি হলে সেই বেশিরভাগ পয়জন অ্যাবজর্পশন হয়ে যাবে, সুতরাং এমএসিস করে লাভ হবে না। সেই জন্য কনশাস পিপলকে করব, যাতে অ্যাসপিরেশন নিউমোনিয়া না হয়।
গ্যাস্ট্রিক ল্যাভেজ দেব, should not be employed routinely, সবাইকে দেব না। ল্যাভেজ should be considered only if a patient has ingested a life-threatening amount of poison and presents to the hospital within 1 to 2 hours of ingestion. তাহলে যদি তাড়াতাড়ি হসপিটালে আসে তাহলে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ দিলে পয়জনকে রিমুভ করতে পারবো। বেশি দেরি হয়ে গেলে তাহলে অ্যাবজর্পশন হয়ে যাবে, দিয়ে লাভ হবে। গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া হবে কি কি সলিউশন ব্যবহার করা যায়? মোস্ট পয়জনকে ওয়াটার আর স্যালাইন দিয়ে টিউব দিয়ে দেওয়া হবে, আবার ওটা বের করে নেওয়া হবে, সেটা ওয়াটার আর নরমাল স্যালাইন দেওয়া হবে। যদি অ্যালকালি বা স্যালিসাইলেট থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ওয়াশ করবে। সায়ানাইড থাকে সোডিয়াম থায়োসালফেট। অক্সালেট ইনজেকশন হয়, পয়জন হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে করবে। ক্যাথারসিস, ইট মিন্স পিউরিফিকেশন। এটা পিউরিফিকেশন অ্যাচিভিং পার্জিং অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, পার্জিং করা হয়। রিকমেন্ডেড স্যালাইন দেওয়া হবে কি? ম্যাগনেসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তাহলে যেসব পয়জন সেটা পার্জিং এর সাথে বের হয়ে যাবে। রাইস টিউব দিয়ে সেই এই যে স্যালাইন গুলো দেওয়া হয়। অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া হয়, সেটা এরকম দেখতে। A number of studies have documented clearly the efficacy of activated charcoal. It decreases the absorption of various poison by absorbing them on its surface. এটা খাওয়ানোর পরে এর সারফেসে ভেরিয়াস পয়জনকে অ্যাবজর্ব করবে, তারপরে পয়জনের ইফেক্ট কমে যাবে। কন্ট্রাইন্ডিকেশন কখন? অ্যাবসেন্ট বাউল সাউন্ড, যাদেরকে আমরা বাউল সাউন্ড পাচ্ছি না তাদের দেওয়া যাবে, অথবা প্রোভেন প্যারালাইটিক আইলিয়াস, যদি প্যারালাইটিক আইলিয়াস থাকে তাদেরকে দেওয়া যাবে। অ্যাক্টিভেটেড চারকোল কাদের জন্য প্রযোজ্য? তাহলে অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া হবে যেমন সেমেটিডিন, আফ্লাটক্সিন, অ্যামফিটামিন, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিহিস্টামিন, অ্যাট্রোফিন, এগুলা অ্যাবজর্ব করবে। মডারেটলি অ্যাবজর্ব করবে, এটা ভালো অ্যাবজর্ব করবে এগুলা। এনএসএআইডি এইসব অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, কেরোসিন, ফেনল, এটা মডারেট অ্যাবজর্ব করবে, পুয়ারলি অ্যাবজর্ব করবে না বেশি। অ্যালকোহল, করোসিভ, ইথানল, ইথালিন, গ্লাইকল, সুতরাং এদের দেওয়া হবে না। হোল বাউল ইরিগেশন করে দিতে পারে একটা আরেকটা মেথড। It is recommended rate presenting overdose when several hours have elapsed. তারপরে অনেক সময় পার হয়ে গেছে তখন নাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে হোল বাউল ইরিগেশন করানো যেতে পারে। এলিমিনেশন আর কি ওয়ে অফ এলিমিনেশন অফ ড্রাগ। Various methods of eliminating absorbed poison from the body include the following: forced dialysis করা যেতে পারে, extracorporeal techniques, hemodialysis, hemoperfusion, peritoneal dialysis, hemofiltration, plasmapheresis, plasma perfusion. এই টেকনিকে আমরা অ্যাবজর্ব পয়জনকে এলিমিনেট করতে পারি। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরেকটু সময় নেব, 10 মিনিট হয়তো। হ্যাঁ, অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অ্যান্টিডট কি কি দিব? আমার মনে হয় ইতিমধ্যেই তোমরা কিছু অ্যান্টিডটের নাম জেনে গেছো, যেহেতু স্পেসিফিক পয়জন পড়ানো হয়ে গেছে। Majority of cases of acute poisoning, all that is required is intensive supportive therapy. Specific antidotes are rarely necessary. কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্পেসিফিক অ্যান্টিডট দিতে হবে। সেক্ষেত্রে কি কি অ্যান্টিডটের নাম জেনে রাখতে হবে। অ্যাসিটামিনোফেন, তাদেরকে কি দেওয়া হয়? N-acetylcysteine, anticholinergic drug physostigmine, anticoagulant vitamin K1 বা protamine, benzodiazepine flumazenil, botulinum antitoxin, beta blocker glucagon, calcium channel blocker calcium, cholinergic drug atropine or pralidoxine. Cyanide,
sodium nitrate, digoxin antibody, iron, dextroamphetamine, isoniazid pyridoxine, lead, EDTA. Methylmyoglobinemia, methylene blue, opioid, naloxone, toxic alcohol, ethanol grape, toxic antidepressant, sodium bicarbonate. এই অ্যান্টিডট গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তোমরা কি সবাই শুনতে পাচ্ছো? তোমাদের কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হ্যাঁ, স্যার একটা কোশ্চেন স্যার, ওই যে আর্সেনিক পয়জনিং এর মিজ লাইন, এখন স্যার ওটা তো অনেক সময় লাগবে আসতে। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি দেখালাম যে ওটা অবশ্য ক্রনিক প্রয়োজন, মানে অনেকদিন ধরে প্রয়োজন হচ্ছে, আর্সেনিক কন্টেইনিং ওয়াটার খাচ্ছে, তাদের ক্ষেত্রে হবে, অ্যাকিউট পয়জনিং এ হবে না। তবে এটাও জেনে রাখতে হবে যে এই মিজ লাইনটা এরকম হয়, মিজ লাইন দেখলে আমরা তাদেরকে হিস্ট্রি নিতে পারি যে আচ্ছা আপনার যে পানি খান সেটা টিউবওয়েলে কি আর্সেনিক আছে কিনা পরীক্ষা করা হয়েছে কিনা, ওই টিউবওয়েল থেকে আর কেউ পানি খায় কিনা, বা আর কারো এরকম হয়েছে কিনা, সেক্ষেত্রে ক্রনিক আর্সেনিক স্মৃতিও নিয়ে আসতে পারে। তাদেরকে আমরা ট্রিটমেন্টের সময় এই ডায়াগনোসিস করতে পারি এটা দেখি, বা আর্সেনিকের জন্য ট্রিটমেন্টও দিতে পারি। এটা অ্যাকিউট পয়জনিং এর ক্ষেত্রে না, ক্রনিক পয়জনিং এর ক্ষেত্রে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, নেক্সট ক্লাস নেক্সট শিডিউল মতো পরে জানানো হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।